প্রথমে থ্যাঙ্কস clickandtech.com কে। ক্লিক অ্যান্ড টেক তো বেসিক্যালি টেকনোলজি নিয়ে কাজ করে। তো টেকনোলজির মূলই হচ্ছে ইলেকট্রিসিটি ছাড়া মনে হয় টেকনোলজির মানে বিশাল একটা এরিয়ায় ড্রাইভ করা সম্ভব না। হয়তো মেকানিক্যাল কোনো কিছু হয়তো ড্রাইভ করা সম্ভব অন্যান্য এনার্জি দিয়ে, কিন্তু মডার্ন ওয়ার্ল্ড বলতে আমরা যা বুঝি সমস্ত কিছুই টেকনোলজির পিছনে হচ্ছে ইলেকট্রিসিটি হচ্ছে মেন। তো ইলেকট্রিসিটিটা আসে কোত্থেকে? আসে হচ্ছে বেসিক্যালি আমরা গ্যাস পোড়াই, অথবা হচ্ছে আমরা এই কয়লা অথবা অন্যান্য যে সাধারণত তাপবিদ্যুৎ থেকে হচ্ছে আমরা মেন ইলেকট্রিসিটিটা পাই। তো কী হচ্ছে, কয়েকদিন পরে গ্যাস শেষ হয়ে যাবে, তেল শেষ হয়ে যাবে, তারপরে কয়লাও শেষ হয়ে যাচ্ছে। তো এইগুলো যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু ইলেকট্রিসিটি তৈরি করার আর মেজর মাধ্যমগুলো থাকলো না। তখন আমাদের একমাত্র রাস্তা হচ্ছে রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জি হচ্ছে যে এনার্জিগুলো রিনিউ হয়, যেমন মূল হচ্ছে WWS, অর্থাৎ উইন্ড, ওয়াটার, সোলার। বাতাস সবসময় ফ্লো করবে, পানির ফ্লো নদীতে সবসময় থাকবে। তারপর হচ্ছে সোলার, সূর্যের আলটিমেটলি সূর্য যদি না থাকে তাহলে তো পৃথিবীর কোনো কিছুই থাকবে না। তো প্রথমে আসি ওয়াটারে কী হয়, সূর্য সাগরের মধ্যে অথবা অন্যান্য জায়গায় সূর্যের তাপ আসে, এই তাপের কারণে পানি বাষ্পায়িত হয়, বাষ্পায়িত হয়ে বৃষ্টি হয়, বৃষ্টির পানিটা নদী দিয়ে ফ্লো হয়। তো নদী দিয়ে ফ্লো হওয়ার পরে আমরা যদি মাঝখানে একটা জায়গায় বাঁধ দিই, বাঁধ দেওয়ার পরে আমরা এখানে পানির তখন হাইটটা অনেক উঁচা হওয়ার পরে আমরা এখানে একটা টানেল দিয়ে আমরা টারবাইনের ওপরে দিব, টারবাইন ঘুরবে, ঘোরার পর আমার ইলেকট্রিসিটি তৈরি হবে। এটা হচ্ছে একেবারে বেসিক। যেমন বাংলাদেশে একটা আছে আমাদের কাপ্তাই লেকে, আমরা বাদ দিয়েই কাজ করেছি, এখানে আমরা মনে হয় কত পাই, মানে 260 মেগাওয়াটের মতো। অথচ চায়নায় সবচেয়ে বড় যে বাঁধ আছে এটা হচ্ছে 3 গর্জেস ড্যাম। চায়নার দুঃখ বলা হতো হুয়াংহু, তারপর হচ্ছে ইয়াংজি নদী। এই দুঃখটাকে তারা চায়নার বিশাল একটা শক্তিতে কনভার্ট করে ফেলছে হচ্ছে ইলেকট্রিসিটি তৈরি করার জন্য। বিশাল একটা বাঁধ দিল তারা, 3 গর্জেস ড্যাম, প্রায় 60 তলা বিল্ডিংয়ের সমান। ওই একটা বাঁধ থেকে তারা রিনিউয়েবল এনার্জি পাচ্ছে 22.5 গিগাওয়াট, যেখানে সমস্ত বাংলাদেশে আমাদের চাহিদা হচ্ছে কত, 7 থেকে 8 গিগাওয়াটের মতো, অথবা ম্যাক্সিমাম 10, আর অ্যাভারেজ আমাদের তৈরি হয় 6 গিগাওয়াটের মতো। মানে একটা বাঁধ থেকে চায়নায় ইলেকট্রিসিটি তৈরি করছে 22.5 গিগাওয়াট। তো ইলেকট্রিসিটি তৈরির যে 3টা মাধ্যম, ওয়াটার তো বোঝা গেল যে আমরা পানিতে বাদ দিয়ে তারপর হচ্ছে টারবাইন ঘোরাবো, টারবাইন থেকে ঘুরলে আমাদের ইলেকট্রিসিটি তৈরি হবে। আর এটা হচ্ছে উইন্ডের কনসেপ্ট আরও সহজ, যেখানে বাতাস আছে, জাস্ট আমরা টাওয়ার বসাবো, টাওয়ারে ব্লেড ঘুরবে, বাতাসে ঘুরলে আমার ইলেকট্রিসিটি তৈরি হবে। আলটিমেটলি আমার জেনারেটরের মধ্যে যে আমার একটা টারবাইন থাকে, আমার এই টারবাইন ঘোরা মানেই হচ্ছে জেনারেটরের উল্টা দিক থেকে আমার ইলেকট্রিসিটি তৈরি হওয়া। কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে আমাদের ওই পরিমাণ বাতাস নাই যে আমরা বাতাস থেকে ইলেকট্রিসিটি তৈরি করব। কিন্তু ইলেকট্রিসিটির চাহিদা কিন্তু বাংলাদেশে আছে। এবং আমরা যে লোডশেডিং দিই, লোডশেডিং মানে হচ্ছে আমার চাহিদা হচ্ছে 10, আমি দিতে পারছি 6, তো বাকি 4 কী হচ্ছে, বাকি 4 আমরা অফ রাখি যে না আমি ইলেকট্রিসিটি এখানে দিতে পারবো না, তার মানে এখানে আবার লোডশেডিং হচ্ছে। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনা যার আছে তা হলো সৌরশক্তির অ্যামাউন্টটা কত বিশাল আসলে। মানে প্রতি মিটার স্কোয়ারে সূর্য যতটুকু ফোটন ফেলে বা আলোক রশ্মি ফেলে বা আলোক শক্তি ফেলে, তার পরিমাণ হচ্ছে 6.5 কিলোওয়াট। হিউজ এনার্জি। মানে এতটুকু একটা জায়গা থেকে আমি যদি পারফেক্টলি আমি এই আলোক শক্তিটাকে আমি বিদ্যুৎ শক্তিতে আমি রূপান্তর করতে পারি, তাহলে আমি পাচ্ছি 6.5 কিলোওয়াট। হোয়ারেজ রান্নাবান্না করার জন্য আমার যে হিটার দরকার, এগুলো সাধারণত কত, 1 কিলোওয়াট 2 কিলোওয়াট এমন হয়। তার মানে আমি দিনের বেলা রান্না করতে গেলে বাংলাদেশের সূর্যের আলোর কোনো অভাব নেই, এটা দিয়ে আমার হয়তো এসি চালানো সম্ভব, আমার রান্নাবান্না করা সম্ভব, আর অন্যান্য যে লাইট ফ্যান এগুলোতে আরও অনেক কম ইলেকট্রিসিটি খায়, এগুলোও করা সম্ভব। কিন্তু আনফর্চুনেটলি এখনও বিজ্ঞান অতটা বেশি উন্নত হয় নাই যে আমরা 100%-এর জায়গা থেকে অলমোস্ট 98% আমরা এই ইলেকট্রিসিটি কনভার্সন আমি পাবো লাইট থেকে। তো এখন সাধারণত দেখা গেছে যে প্রায় 4 ধরনের মেকানিজম আছে যে আমার লাইট থেকে আমি ইলেকট্রিসিটিতে কনভার্ট করার। প্রথমটা হচ্ছে অ্যামোরফাস সেল। অ্যামোরফাস সেলটা দেখতে আসলে আয়নার মতো।
খুব কমন দেখবেন ক্যালকুলেটরের উপরে ছোট্ট একটা কালো কাঁচের মতো থাকে, অনেক সময় ঘড়িতেও থাকে। ইদানিং ঘড়ির সমস্ত ডায়ালের পিছনটাই অ্যামরফাস সেল দিয়ে দেয়। তো অ্যামরফাস সেলের সুবিধা হলো পার্শিয়াল শেডনেসে কাজ করে। তার মানে এই যে আমি এটা অ্যামরফাস সেল নিলাম, এখান থেকে আমি যদি অল্প একটু জায়গায় আমি হাত দিয়ে ঢেকে দিই অথবা অল্প একটু জায়গায় আমার ছায়া পড়ে, বাকি যতটুকু জায়গায় লাইট পড়ে অতটুকু থেকে আমার ইলেকট্রিসিটি তৈরি হয়। এটা হলো সুবিধা। অসুবিধা হলো অ্যামরফাস সেলের সাইজ অনেক বড় হয়, দেখেছে অনেক বড় একটা সেল থেকে আমার হয়তো 1 কিলোওয়াট তৈরি হচ্ছে। এবং আরেক ধরনের হচ্ছে মনোক্রিস্টালাইন। মনোক্রিস্টালাইন হচ্ছে পিওর সিলিকন থেকে করা হয়। মনোক্রিস্টালাইন দেখবেন সোলার প্যানেলের মধ্যে হেক্সাগোনাল বক্স থাকে, জাস্ট একটা বক্সের মতো, যে প্যানেলের মধ্যে যে বক্স 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 করে যে সেলগুলো থাকে এটা হচ্ছে মনোক্রিস্টালাইন সেল। এটার এফিসিয়েন্সি মোটামুটি 22%। কিন্তু সমস্যা হলো মনোক্রিস্টালাইন সেলের দাম অনেক বেশি এবং এটা কিছুটা ভঙ্গুর হয়। আরেকটা যেটা বাংলাদেশে কমন চলে, শুধু বাংলাদেশে না, পৃথিবীতে সবচেয়ে বেশি চলে হচ্ছে পলিক্রিস্টালাইন। এটার এফিসিয়েন্সি হচ্ছে 18%। বাংলাদেশে যে হাটে মাঠে বাটে যত জায়গায় সোলার সেল দেখবেন, যেটা হয়তো এগুলোর সাথে গ্রামে খুব বেশি দেখা যায়, কারণ গ্রামে তো লোডশেডিং খুব বেশি হয়। তো ওইখানে তারা পলিক্রিস্টালাইন ব্যবহার করে, জাস্ট সোলারের একটা প্যানেল সবটা জোরেই দেখা গেছে যে আপনার সোলারের সেল, মাঝখানে কোনো বক্স বক্স কোনো ছিদ্র নেই। এই যে ঢালাওভাবে যে একটা সেল, এটাকে বলে পলিক্রিস্টালাইন। দাম অনেক কম হয়, এফিসিয়েন্সি সামান্য কম, কিন্তু দামের তুলনায় মোটামুটি ভালোই কম। এগুলো প্রথম হলো অ্যামরফাস সেল, তারপর হচ্ছে মনোক্রিস্টালাইন, পলিক্রিস্টালাইন, আরটা হচ্ছে 6 কপার, ইন্ডিয়াম, গ্যালিনিয়াম, সেলেনিয়াম। তো যে দেশের নাকি সূর্যের আলো পাওয়ার সৌভাগ্য আছে, যেমন বাংলাদেশ, আমরা সূর্যের আলো পাই, আমাদের জন্য এই রিনিউয়েবল এনার্জিটা হচ্ছে বিশাল একটা সৌভাগ্য। আমরা সূর্যের আলো প্রতিদিন গড়ে 4.5 ঘন্টা করে পাই। তো এই 4.5 ঘন্টা থেকে আমাদের যতটুকু আমরা হারনেস করতে পারবো সূর্যের আলো থেকে ইলেকট্রিসিটি, এটাতে মোটামুটি একটা ফ্যামিলি চলে। হয়তো ইন্ডাস্ট্রিয়াল ইমপ্লিমেন্টেশন এখনও সম্ভব না, কিন্তু হোম ইউজারদের জন্য যতটুকু ইলেকট্রিসিটি দরকার অতটুকু কিন্তু আমার মোটামুটি সোলার থেকে আসে। আমাদের সমুদ্র আছে, বিশাল একটা সমুদ্র। তো সমুদ্রের এক একটা ঢেউয়ে যে পরিমাণ এনার্জি থাকে, এই এনার্জিটা যদি আমরা কালেক্ট করে এটা দিয়ে টারবাইন ঘুরাইতে পারি, তাহলে কিন্তু হিউজ এনার্জি, যে বিশাল গুদামের মতো, বিশাল ড্রামের মতো, দেখা গেলো অনেকগুলো ড্রাম আমি একটার পর একটা সংযোগ করলাম মাঝখানে পিস্টন দিয়ে। তো কী হয়, সাগরের ঢেউয়ে তো পিস্টন আপ ডাউন করে, তো ড্রামগুলো আপ ডাউন করে, আপ ডাউন করার সময় পিস্টন আপ ডাউন করে। তো আপ ডাউন করলে এই আপ ডাউনটার ভিতরে গিয়ে একটা জেনারেটরের টারবাইনকে ঘুরায়, এখান থেকে ইলেকট্রিসিটি তৈরি হয়। সাধারণত এক একটা ব্যালামিজ দিয়ে 1.2 গিগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেট করা সম্ভব, যেটা নাকি অলরেডি ইমপ্লিমেন্টেশন হচ্ছে বিভিন্ন দেশে। তো বাংলাদেশের সমস্ত বাংলাদেশেরই চাহিদা হচ্ছে 8 থেকে 9 গিগাওয়াট। তার মানে আমি যদি এমন প্যালামিজ 8 থেকে 9টা প্রজেক্ট আমি নিতে পারি, যা নেওয়ার মতো আমাদের সমুদ্রের জায়গা আছে, এত বিশাল আমাদের জায়গা আছে এগুলো করার, তাহলে করতে পারলে কিন্তু সমুদ্রের ঢেউ থেকে যে ইলেকট্রিসিটি আসে তা দিয়েই কিন্তু সমস্ত বাংলাদেশ চলা সম্ভব। সব কিছু চলতে ইলেকট্রিসিটি লাগে। এই ইলেকট্রিসিটি তৈরি করতে গেলে যতটুকু রিনিউয়েবল সোর্সেস দরকার, এগুলো সবই বাংলাদেশের আছে। আমরা সেই সৌভাগ্যবান জাতি, আমাদের সূর্যের আলো আছে, আমাদের সমুদ্র আছে। সো ভবিষ্যতে যদি সরকার অ্যাডপ্ট করা শুরু করে, তাহলে তো ইন্ডাস্ট্রিতেও আমরা ইলেকট্রিসিটি রিনিউয়েবল সোর্সেস থেকে দিতে পারবো। আর হোম ইউজারদের জন্য তো বললাম, হোম ইউজারদের জন্য গভর্নমেন্টের অত সাহায্য করার দরকার নাই, জাস্ট আমরা নিজেদের বাজেটেই আমরা যতটুকু আমরা সোলার প্যানেল দিতে পারবো, অতটুকু থেকে আমাদের মোটামুটি ঘরের যতটুকু যাবতীয় চাহিদা আছে সমস্ত কিছুই সম্ভব।